আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরীক্ষার্থীরা সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি সাংখ্যিক বিশ্লেষণ নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই অনার্স থার্ড ইয়ারের রেফসন মেথড এর বেসিক ক্লাস করানোর সময় হঠাৎ করে আমার একটা কল চলে আসে। যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, তো সেই জন্য কল চলে আসাতে হঠাৎ করে ভিডিওটা পজ হয়ে গেছে আর কি, ভিডিওটা হঠাৎ করে সেভ হয়ে গেছে আর কি। যার কারণে পূর্বের ক্লাস থেকে আবার আমার নতুন একটা ক্লাস নিতে হচ্ছে, বেসিক ক্লাস। তো আমি এখন আর আজকে নতুন করে কথা বলবো না। তোমরা অবশ্যই পার্ট 1 বেসিক ক্লাস, এই রেফসন মেথডের বেসিক ক্লাস পার্ট 1 এটা তোমরা অবশ্যই দেখবা। তো এই অংশে আমি অনেক কিছু আলোচনা করেছি। তো আমি এই মুহূর্তে নতুন কিছু না, আমি ওই আগের আলোচনা থেকেই ধারাবাহিকভাবে পরে আলোচনা করতেছি। দেখো সবাই মনোযোগ দিয়ে দেখো। দেখো আমি আলোচনা করতেছিলাম এই জায়গায় আলোচনা করতেছিলাম যে টেলর দ্বারা সম্পর্কে আমি বলছিলাম যে টেলর দ্বারা তোমরা মুখস্থ করে ফেলবা। টেলর দ্বারা মুখস্থ করার কারণে সেটা পরবর্তীতে দেখা গেছে মাস্টার্সে লাগে, আমাদের আবার ফোর্থ ইয়ারেও লাগে। তো সেই জন্য আমরা মুখস্থ করাটাই উত্তম মনে করি। যেহেতু এই ক্ষুদ্র আমি বলছিলাম, তোমাদের হয়তো যারা ভুলে গেছো তারা অবশ্যই পূর্বের ক্লাসটা দেখবা, বেসিক ক্লাস পার্ট 1টা দেখবা। আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, এটা বলতেছিলাম যে এই যে এইচটা অনেক ক্ষুদ্র। তখন আমি দেখাইছিলাম, এই দেখো আমার খাতায় করা এই যে এইচ ক্ষুদ্র মান নিছি আমরা কত 0.1 নিছি, বরাবর কত 0.1, মানে এই টেলর দ্বারা বিস্তৃতির মাধ্যমে বসায় তোমার দেখা যেত তারা কেন এই যে কথাটা বলছে যে দ্বিতীয় অধিক মাত্রার পদ উপেক্ষা করি, যে এইচের দ্বিতীয় মানে এই যে এই পদগুলা এইচ স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, এইচ কিউব 3 ফ্যাক্টোরিয়াল, এই মানগুলো কেন বাদ দিতে বলতেছে আর কি, কেন না লিখতে বলতেছে, এটা আমি বুঝাইতেছিলাম তোমরা। তারপরে এটা খুব সামান্য একটা বেসিক। তারপরে দেখো তোমরা অনেকের যাতে করে সহজ লাগে 0.1 স্কোয়ার। আচ্ছা দেখো আমি ক্যালকুলেটর যদি করি 0.1 স্কোয়ার মানটা কত হয়, এসির মানটা বসাইছি, এসির মানের থেকে নিচ্ছি আমরা মনে করি আমরা যে মানগুলো বোঝানোর জন্য লিখছিলাম না এগুলো, এইখান থেকে নিচ্ছি 0.1, 1.1 এই 0.1 নিচ্ছি। পরে এখান থেকে যদি তোমার ইচ্ছা 0.01 নেও, 0.02 নেও, আরও মান ছোটো হবে, মানে কথা এই এসির মানটা অনেক ক্ষুদ্র। তো এটা নিতে কেন উপেক্ষা করলো পরবর্তী মানগুলো, এই এসি স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল থেকে কেন মানগুলো উপেক্ষা করলো আমি কিছু মান দেখে তোমাদের বোঝাই দিতেছি। দেখো এখন যদি আমি নেই, এই যে আমি আরেকটা ফোন নিলাম, আরেকটা ফোনে আমি করার চেষ্টা করি। দেখো 0.1 স্কোয়ার মানে কি 0.1 ইন্টু 0.1। তো দেখো তো 0.1 ইন্টু 0.1 করলে এই মানটা কত দিয়েছে বলো তো, 0.01। তাহলে আমরা এখানে লিখবো কত 0.01। আচ্ছা পর এটার মানটা কত দিয়েছে 0.1 কিউব। তার মানে কি 0.1-এর সাথে 0.1 আরেকটা গুণ না, মানে দশমিকের উপর একটা করে শূন্য বাড়বে। আমি এই জন্যই বলছিলাম আগের ক্লাসে এটা অনেক সহজ, তোমরা পারো, আগে থেকে অনেকবার করছো, তুমি এত পারতেছো অবশ্যই। দেখো আমি আরেকটা দিলাম 0.1, দেখো একটা করে শূন্য বাড়তেছে। যতবারই আমি 0.1-এর সাথে 0.1 গুণ করবো ততবারই প্রত্যেকবারই একটা করে শূন্য কী হবে, দশমিকের পরে একটা করে শূন্য বাড়বে। দেখো এটা তো হচ্ছে 0.001। তাহলে আমি আমার কথা মতো ওই যে যতবারই গুণ করতেছি তাহলে 0.001, তাহলে এই কিউবের ক্ষেত্রে 2টা জিরো হয়েছে, তাহলে 4-এর ক্ষেত্রে কী হবে 3টা জিরো, একটা করে শূন্য বাড়বে এই 0.1। এই যে দেখো আমি আবার করতেছি গুণ করলাম, এই যে 0.1 দেওয়া হয়েছে, 3টা জিরো, 0.001 হয়েছে। তার মানে তোমরা দেখো তো যত যাইতেছি আমি ওই দিকে তাহলে মানটা অনেক ক্ষুদ্র যেতেছে না, না আরও ক্ষুদ্র হবে, তো আরও ক্ষুদ্র হবে, কারণ কি ফ্যাক্টরিয়াল 2 আছে না নিচে ভাগ আকারে, ভাগ করলে তো আরও ক্ষুদ্র হবে মানটা, তাই না। 2 2, এটা হবে 3 দুগুণে 6, পরে এটা হবে 3 4 12, 12 দুগুণে 24। তো দেখো আমি আচ্ছা এটাই করি, ধরো এটাই করি, আমি বাদ দিলাম। আবার প্রথম মান কি হচ্ছে 0.01 ভাগ 2, 0 কত হয়েছে কত, 0.005 না। আমি এগুলো করবো না, তুমি করো সরাসরি, আমি মানটা করে দেখাই তোমাদের। দেখো মানটা কত ছোটো হয়ে যায়, তাহলে 0.00, 3টা জিরো দিয়ে একটা মান, পরে ভাগ হয়েছে এটা হচ্ছে 24। তুমি কল্পনা করতেছো এটা কেন আসছে বলতে পারবা, এই যে মোবাইলের মধ্যে এটা কেন আসছে, এই মানটা কেন আসছে, এই মানটা দেখো তোমরা বুঝতেই পারতেছো। এটা মূলত এরকম বিষয় আর কি, এই যে 4.16 নিলাম, একটা 7 দিলাম ইন্টু 10⁻6, মূলত এইরকম একটা মান আসছে। এই যে 10⁻6 মূলত এরকম একটা মান আসছে এখানে, এই যে মোবাইলে এই যে এরকম একটা মান আসছে। এটা তার মানে অনেক ছোটো মান, মানে এই দশমিকের পরে 6টা শূন্য, তারপরে যে সংখ্যাগুলো মানে এরকম 0.1 2 3 4 5 6, তারপরে 4 1 6 7 এরকম মান, অনেক ক্ষুদ্র মান আসছে। তার মানে শূন্যের কাছাকাছি মান মানে অনেক ক্ষুদ্র না, এই জন্য এই মানগুলো মূলত যত 0. এতটাই সামথিং যে এই জন্যই মানগুলো তারা এই মূলত উপেক্ষা করার কথা বলতেছে, মানে মানগুলা বাদ দেওয়ার কথা বলতেছে, নিতেছে না আর কি। আচ্ছা আমরা একটা দুইটা মান দিয়ে ট্রাই করে দেখালাম তোমাদের এখানে, তোমরা হয়তো ক্যালকুলেটরে দেখছো। আচ্ছা তো পরবর্তী আলোচনা করি, আশা করি তোমরা সকলেই বুঝছো এই বিষয়টা। তারপর দেখো
তাহলে এখান থেকে তারা এই যে এইচ স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ এক্স নট প্লাস 10 এরপরে যে মানগুলো আছে এগুলো তারা নিতেছে না, এই ডট ডট এরপরের মানগুলো নিতেছে না, মূলত অ্যান্সার এগুলো জিরো। যেহেতু এই স্কোপ ধরে নিতেছে না, তারপর এই প্রথম এই অংশের মানটা তারা নিছে, এটা কি এইচ এফ অফ প্রাইম এক্স নট, এফ অফ প্রাইম বলে, এফ অফ ড্যাশ বলে, এফ এটা মানে এক্স নটের সাপেক্ষে এই যে ফাংশনটা দিতে থাকবে এটাকে একবার অন্তরীকরণ আর কি ডেরিভেটিভ করতে হবে, এটি আর কি বুঝেছেন। এফ অফ এক্স নট ইকুয়াল প্লাস এইচ এফ অফ প্রাইম এক্স নট ইকুয়াল টু 0। তো এটা কী করছে এখানে, এটা যদি আমরা দেখি এখানে, এটা মূলত কী করছে এখানে, এই অংশটাকে আমরা দেখি যদি, যে এফ অফ এক্স নট প্লাস এই থেকে জানি টেলর দ্বারা থেকে তারা মূলত নিচে, এটা এই থেকে এই প্রথম দুইটা নিচে, এই যে প্রথম দুইটা নিচে, এই যে প্রথম দুইটা এই পর্যন্ত নিচে, আর যে বাকি যে এইচ স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব 3 ফ্যাক্টোরিয়াল এই এইচ স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল থেকে এগুলো উপেক্ষা করছে, মানে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, পরে এখানে কি ঘটনা করছে দেখো তো, এইচ এফ অফ প্রাইম এক্স নট ইকুয়াল টু 0। আচ্ছা, এর দিকে মূলত তারা এইচের মানটা বের করার চেষ্টা করতেছে, এইচ। তো আমরা এইচের মানটা তো সহজ সমীকরণ তোমরা পারবা। তারপর আমি দেখি যে এইচ এফ অফ প্রাইম এক্স নট রাখলাম এই পাশে, এইচ এফ প্রাইম অফ এক্স নট রাখলাম, পরে এফ অফ এক্স নট এই পাশে প্লাস আছে, এই পাশে কি গেছে মাইনাস হয়ে গেছে। তারপর আবার আমরা এইচ গুণাকার আছে, এই পাশে এইচ রাখলাম, এফ প্রাইম অফ এক্স নট এইচের সাথে ভাগ গুণাকার আছে, ওই পাশে গেলে কী হিসেবে ভাগ হয়ে যাবো, তো এই যে ভাগ হয়ে গেল। তাহলে এই পাশে কি চলে গেলো, এফ প্রাইম অফ এক্স নট, এর সহজ সমীকরণ তোমরা বুঝছো। তাহলে তো এইচের একটা মান পেয়ে বলছি না। আচ্ছা, এইচের যেটা মান পেয়ে বলছি, এইচ কিন্তু মূলত এই যে এক্স নট প্লাস এইচ, খেয়াল করছো তোমরা, এটা কিন্তু এক্স নট প্লাস এইচ। আমরা যদি এক্স ওয়ানের মান বের করতে চাই, তাহলে এক্স ওয়ানের মান বের করতে চাই, তাহলে এক্স নট প্লাস এইচ না, এই যেটা এই যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ না, তো আমরা তো এইচের মান পাই বলছি না। এই দেখো এক্স ওয়ান ইকুয়াল টু কি এক্স নট প্লাস এইচ না, এই যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ। আমরা এক্স ওয়ানের মান, আমরা এইচের মান পাইছি, তাহলে এইচের মানটা বসাই এখানে, এক্স নট কী পাইছি আমরা এইচের মান মাইনাস, তো এই যে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে মাইনাস, পরে নাকি এফ অফ এক্স নট, আর নিচে কি এফ অফ প্রাইম এক্স নট। তো মূলত আমরা সূত্র পাই ফেলছি। দাও, সুতরাং প্রথম আসন্ন মান আমরা পাই ফেলছি। প্রথম কি আসন্ন মান পাই ফেলছি, প্রথম আসন্ন মানটা কি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট মাইনাস এফ অফ এক্স নট এফ প্রাইম এক্স নট। এফ প্রাইম এক্স নট বলছে এফ এক্স নট, এই ওই ফাংশনটার যে ফাংশনটা থাকবে ওই ফাংশনটার এক্স নটের সাপেক্ষে বা এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে, এটি বুঝেছে, বা একবার ডেরিভেটিভ করতে হবে, তোমরা যেভাবেই নাও। পর্যায়ক্রমিক আসন্ন মান হবে, তার মানে এক্স ওয়ান যেভাবে বের করছি এভাবে এক্স টু, পরে এভাবে এক্স থ্রি, পরে এভাবে এক্স ফোর, পরে এভাবে এক্স ফাইভ, এভাবে চলতে চলতে এক্স এন প্লাস 1 পর্যন্ত বের করার জন্য একটা পর্যায়ক্রমিক। আচ্ছা, আমরা যদি এখানে এক্স টু বের করতাম তাহলে কী হইতো, তাহলে হইতো এক্স ওয়ান প্লাস এইচ, এক্স টু বের করলে কী হইতো এক্স ওয়ান প্লাস এইচ। একইভাবে যদি আমরা এক্স থ্রি বের করতাম, সোজা করে বলতেছি লিখে, এক্স থ্রি বের করতাম, একইভাবে আমরা যদি এক্স থ্রি বের করতাম তাহলে কী হইতো, এক্স টু প্লাস এইচ। একইভাবে আমরা এক্স ফোর বের করলে কী হইতো এক্স থ্রি প্লাস এইচ। খেয়াল করছো বিষয়টা? হ্যাঁ, তাহলে আমরা যদি এক্স ওয়ান বের করি এক্স নট প্লাস এইচ, তাহলে এক্স টু বের করলে কি এক্স ওয়ান প্লাস এইচ দিতেছে না, তাহলে আমরা যদি এখানে এক্স টুটা লিখে হবে এক্স টু লিখলাম, তাহলে কী হইতো এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়ান, কিন্তু এক্স নট এনে থাকলে কিন্তু এক্স নট, খেয়াল করছে এক্স নট কিন্তু এক্স নট শুরুতে এক্স নট থাকলে এনেও এক্স নট এনেও এক্স নট, তাহলে শুরুতে এক্স ওয়ান আছে তাহলে এনেও এক্স ওয়ান, তাহলে এটা কী হবে এফ প্রাইম অফ এক্স ওয়ান। পরিষ্কার না? আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একইভাবে এক্স থ্রি এক্স ফোর এভাবে চলতে থাকবে, এক্স এন প্লাস 1 পর্যন্ত এভাবে চলতে থাকবে। তারপর আমি তোমাদের আলাদা পেজে দেখাই, এটা আরও সহজ করে বলি, আশা করি তোমরা বুঝছো। তারপর আমি একবার দেখাই আর কি, যেহেতু আমরা এভাবে যাতে দাও আমি এক্স ওয়ান প্লাস এইচ, এটা কার ক্ষেত্রে নিয়েছিলাম এক্স টুর ক্ষেত্রে, আর কীভাবে আমরা এক্স ওয়ান কিনেছিলাম এক্স নট প্লাস এইচ, তাই না? আর এটার জন্য কী পেয়েছিলাম আমার বলো তো, এটার জন্য কী পাইছিলাম এক্স ওয়ান, এই এক্স নট প্লাস এইচের জায়গায় বসাইছিলাম কি এক্স নট প্লাস এইচের জায়গায় আমরা বসাইছিলাম মাইনাস এফ অফ এক্স নট আর এফ প্রাইম অফ এক্স নট, একবার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে। আচ্ছা, এখানে এক্স ওয়ান, ঠিক আছে, কীভাবে এখানে কি এক্স টু, তাহলে এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়ান এফ প্রাইম অফ এক্স ওয়ান, ঠিক না? এভাবেই, তাহলে এভাবে যদি চলতেই থাকে তাহলে এক পর্যায়ে আমরা কি মূলত এনে দেওয়া খেয়াল করে, এনে কিন্তু এক্স ওয়ান প্লাস ওয়ান,
তাই না? এখানে কিন্তু এক্স 0+1 যদি আমরা এভাবে বলি আর কি, কথাটা যদি এভাবে বলি x0+1, তাহলে কিন্তু x0 খেয়াল করছো, আর x1 এই যে x1, তাহলে এভাবে যদি x3 হইতো তাহলে কী হইতো বলো তো, x2 + h না? আশা করি তোমরা এই বিষয়টা বুঝবা, এভাবে ধারাবাহিক চলতে থাকবো। তাহলে এখানে x1 হয়েছে, এখানে x1 হবো, এখানে x2 হলে এখানে x2 হইতো, x2 হইতো, এখানে x3 হলে এখানে x3 হইতো, আর এখানে x4 হলে এখানে x4 হইতো, ও হইতো। আচ্ছা, তাহলে এখানে কীভাবে লিখতাম, তাহলে x2+1 না, x2+1 না, তাহলে এটা কী হইতো, x2 মাইনাস f of x2 f prime x2 এরকম হইতো না? আচ্ছা, তোমরা খেয়াল করছো n2 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 n2, তাহলে 1 না, তো প্রতিবার এক করে বাড়তেছে না এই ঘরের ক্ষেত্রে। তাহলে আমরা যদি xn+1 নিই, তার মানে কি হবে, xn মাইনাস f of xn f prime of xn না? আশা করি তোমরা বুঝতে পারছো, যারা বোঝো না তারা ভিডিও পজ করে ব্যাক করে আবার দেখবা। এই যে xn+1, কারণ এমনি ভিডিও লং হয়ে যায়, অনলাইন ক্লাস তো লং হয়ে গেলে অনেক বিরক্ত হয়। xn+1 2 1 2 3 4 5 6 7 8 এভাবে চলতেই থাকবো। তাহলে এক পর যদি আমি n নিই, n পর্যন্ত নিই, তাহলে n+1, তাহলে এখানে x2-র কারণে x2 হয়েছে, এখানে x1-এর কারণে x1 হয়েছে, যে x1-এর কারণে x1 হয়েছে, আবার x1-এর কারণে x1 হয়েছে। তাই কীভাবে n xn থাকলে কি n xn, এনেও xn, যদি এরকম নেই xr নিতাম আমি, +1 নিতাম, তাহলে কী হতো, xr মাইনাস f of xr f prime of xr, কোনো একটা বইয়ে হয়তো দেখবো বা কোনো একটা জায়গায় দেখবা যে xr নিয়ে তারা করছে। আচ্ছা, পরে দেখায় যখন পাবা তো দেখবাই। তাহলে যাই হোক, আমরা বুঝতে পারছি মূলত এইটাই হচ্ছে নিউটন-র্যাফসন মেথডের আসল সূত্র। তো আমরা এই নিউটন-র্যাফসনের এই সূত্রটা ব্যবহার করে মূলত অঙ্কগুলো সমাধান করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝলাম যে এখানে n হচ্ছে মূলত 0 1 2 3 চলতে আছে, আবার এখানে r হচ্ছে মূলত 0 1 2 3 চলতে আছে। তুমি যাবে না, আর দিয়ে নেও, n দিয়ে নেও, যেভাবে হোক যেভাবে নেও, তার মানে n এর মান হচ্ছে 0 1 2 3 চলতে আছে, আবার r এর মান কি 0 1 2 3 চলতেই আছে, এরকম পর্যন্ত, হ্যাঁ চলতে আছে, বুঝছো তোমরা? অসংখ্য পরিমাণ। আচ্ছা, দেখো তারাও কিন্তু বইয়ের ভিতরে এটাই বলছে, দেখো খেয়াল করো, তারা বইয়ের মধ্যে এটাই বলছে, কি বলছে, x1 = x0 মাইনাস f of x0 বাই f prime of x0 পাইলাম। পর্যায়ক্রমিক আসন্ন মান হবে x2 x3 xn+1 পর্যন্ত। আমি x2 x3 দেখাইছি তোমাকে, xn+1 পর্যন্ত দেখছো, xn মাইনাস, আমি xn এই দেখাইছি, দেখো এদিকে দেখাইছি আমি xn+1 xn মাইনাস f of xn বাই f prime of xn, তাহলে পর্যায়ক্রমিক মানগুলি হবে যেখানে xn+1 সমান xn মাইনাস f of xn বাই f prime of xn, এখানে n = কি 0 1 2, এটি নিউটন-র্যাফসন সূত্র। আচ্ছা, মূলত আমরা এই সূত্র ব্যবহার করি আমরা নিউটন-র্যাফসন মেথডের পদ্ধতির অঙ্কগুলো সমস্যাগুলো সমাধান করব। আর এখানে কিছু কথা বলতে দেওয়া হয় যে নিউটন-র্যাফসন যদি f prime of x ≠ 0 হয় তবে নিউটন-র্যাফসন পদ্ধতি গ্রহণযোগ্য হবে, প্রযোজ্য হবে না। f prime x ≠ 0 হলে কি নিউটন-র্যাফসন পদ্ধতিটা গ্রহণযোগ্য হবে না বা প্রযোজ্য হবে না। f prime of x ≠ 0 হবে যাবে না। f of x ≠ 0 হইল না কেন সেটা বলে না, f of x = 0 তারা বলে দিচ্ছে, কিন্তু এটা বলছে f prime মানে একবার ডেরিভেটিভ, একবার অন্তরীকরণ যে ফাংশনের মানটা দেওয়া থাকবো ওইটার একবার অন্তরীকরণ করার ফলে যদি মানটা 0 এসে পড়ে তাহলে এই পদ্ধতি প্রয়োগ করা যাবে না, পরিষ্কার বলে দিচ্ছে। তাহলে এটার এক পক্ষের একটা সীমাবদ্ধতা বা একটা অসুবিধা। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি প্রশ্ন দেখছিলাম অসুবিধা, সীমাবদ্ধতা, সংজ্ঞা, এই জাতীয় কিছু তথ্য দ্বারা দেখাচ্ছি এখন। দেখো, আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন পাইছিলাম যে নিউটন-র্যাফসন পদ্ধতির সুবিধা অসুবিধা আলোচনা করো, সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো পাইছিলাম, দেখো অনেকবার আসছে, 3 6 8 10 15 সালে আসছে, পরবর্তীতে আরও আসছে, দেখো খেয়াল করো। তাহলে এই সুবিধা অসুবিধা আলোচনা করতে বলছে, তোমরা যারা বই নেই তারা দেখো এইটুকু লিখে দিবা, এটুকু বারবার লিখবা, বারবার লিখলে মুখস্থ হয়ে যাবো। এই তথ্যটাই মূলত আমি তখন আলোচনা করছি এখানে। আচ্ছা, কেমন আলোচনা করছি এটা এভাবে তো বোঝা যায় না, এটা মূলত চিত্রমাফিক আর কি, জ্যামিতিক তাৎপর্য আর কি, এগুলো বিষয় জ্যামিতিকভাবে আর কি বোঝাইতে হয়। তারপর আমি একবার পড়ি রিডিংটা, তোমরা যারা মুখস্থ বিদ্যা পারদর্শী তারা মুখস্থ করে ভালবা, আর নকলের চিন্তা করো না ভাই, নকল করাটা ধরা আর কিছুই না, তোমরা মুখস্থ বিদ্যা পারদর্শী মুখস্থ করে ভালবা। প্লাস কারণ একবার ইমপ্রুভ যে কী জ্বালা,
ইমপ্রুভ যারা দেয় তারা বোঝে, এই জন্য বলছি নকল চিন্তা করো না, যতদূর সম্ভব ছোটো হয়েছে তো মুখস্থ হলো, আনলে বারবার লিখবা, বারবার লিখলে কি হয় একটা সময় মাথায় চলে আসে আর কি। তো সুবিধা অসুবিধা আর কি, ডাইরেক্ট প্রশ্ন এটা খ বিভাগে আসে। আমরা কিছুক্ষণে দেখছিলাম বোর্ডের প্রশ্নে 21-20 সাল যখন প্রশ্নটা দেখতেছিলাম তখন দেখছিলাম সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করো, খ বিভাগে আসছে। দেখো এটা আলোচনাটা ধরি ফাংশন অফ এক্স এগুলো দেখো তোমরা যে বোর্ড পরীক্ষা আসছে না একবারে যে সাল দেওয়া, ধরি ফাংশন অফ এক্স এগুলো যদি সমীকরণে আদি আসন্ন মূল এক্স নট যদি এফ প্রাইম অফ এক্স নট যে একবার ডেরিভেটিভ করছে এক্স নট এক ফাংশনের এক্সের সাপেক্ষে বৃহৎ হয়, তাহলে আসন্ন মূল এক্স নট। আর যদি এই যে এটা এই একবার ডেরিভেটিভ অন্তর্গ্রহণ করার ফলে যদি মানটা বৃহৎ হয়, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের একচিত্র এক্স যে বিন্দু ছেদ করে, একটা বিন্দু ছেদ করে আর কি। ফাংশন অফ এক্স মান তোমরা যেগুলো লেখচিত্রগুলো দেখছো হয়তো অনেক পড়ার ক্ষেত্রে আমি ওই লেখচিত্র আঁকাইয়া বোঝাইতেছি না, ক্লাসে আমি লং হয়ে যেতেছে, এই জন্য আমি এখানে সরাসরি এটার সমাধান এটার ব্যাখ্যাটা বলে দিতেছি একবার খালি জাস্ট রিডিংটা। তোমরা যারা বই কিনছো না তারা এই ব্যাখ্যাটা লিখে নিবা খাতায়। যাতে করে ওই বিন্দুতে লাম্বিক হয় তবে অল্প পরিশ্রমে দ্রুত মূলটি নির্ণয় করা যাবে। আবার যদি এফ প্রাইম অফ এক্স নট এর সাংখ্যিক মান ক্ষুদ্র হয় তখন মূল নির্ণয় প্রক্রিয়া ধীরগতিতে হয়, কারণ এটার মানটা ছোটো হয়ে গেলে আস্তে ধীরে ধীরে আসন্ন মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলো মান বের করতে অনেক সময় দরকার বা এভাবে সফল নাও হয়ে যেতে পারে। ধীরগতিতে হয় মানে অনেকগুলো মান বের করতে হবে, অথবা প্রক্রিয়াটি সফল নাও হতে পারে, এক পর্যায়ে আমরা মূল নাও পেতে পারি। যেখানে লেখচিত্র এক্স অক্ষকে ছেদ করে সেখানে এটি প্রায় অনুভূমিক হলে এই পদ্ধতি ব্যবহার করা হয় না। যেখানে লেখচিত্র এক চোখে ছেদ করে সেখানে এটি প্রায় অনুমিক হলে এই পদ্ধতি ব্যবহার করা হয়। অনুমিক দ্বারা বলতেছি এটাই যে একদম মানটা কি জিরো আসতেছে, কারণ এফ প্রাইম অফ এক্স নটের মানটা জিরো আসতেছে, তার মানে এটা কি প্রক্রিয়াটি সম্পূর্ণ ব্যর্থ হবে। আচ্ছা, আশা করি তোমরা ততটা লেখা রাখবা, যদি আসে দিবা পরীক্ষায় বাবা 3-4 নাম্বার পায়ে ফেলবা। যদি সংজ্ঞা আসে নিউটন-রাফসন পদ্ধতি কী বা নিউটন-রাফসন পদ্ধতি কাকে বলে, তো দেখো আমি আমার খাতায় লিখছিলাম, এটা নিয়ে আলোচনা করি। মূলত সূত্রটা লিখবো আর কি। তখন আমি খাতায় আর দিয়ে লিখছিলাম, আমি যখন করছিলাম তখন আর দিয়ে লিখছিলাম। আচ্ছা আমি তো দেখালাম মাত্রই তোমাদের এখানে, তোমরা ইচ্ছা করলে এন দিয়ে লিখতে পারবে, দেখালাম মাত্রই এই যে n+1 xn মাইনাস এফ অফ এক্সএন বাই এফ প্রাইম অফ এক্সএন। তোমরা পজ করে ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবে আমি কী তত দিচ্ছি। খাতাটা তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে একবার যেভাবে লিখছি আমি। এই যে 3x2 এনে 3 হলে না x2 হইতেছে, এনে 4 হইলে তাহলে কী হবে, এনে 4 হলে x3 হবে, এনে 5 হলে x4 হবে, এনে 6 হলে x কী হবে 5 হবে, এভাবেই। তাহলে এনে 3 এনে 2 + 1 না 3 না, তাহলে 2 হইতেছে। আমি এটা ভাঙিয়ে দেখাইছি যে এনে 2 হইলে এটা 2 এটা 2 এটা 2, তাহলে কীভাবে এনে যদি n হয় তাহলে তো +1 এই যে সূত্র অনুযায়ী হইতেছে, তাহলে n হয়, তাহলে এনে এখানেও n এখানেও এখানে আর হইলে তো এখানেও আর সহজ আর কি, মনে রাখাটা সহজ। তারপর বারবার লিখবা তাহলে মনে থাকবো আর কি। আচ্ছা এটা তো দেখাইলে আমি, তাহলে এখানে তারা আর দিয়ে প্রকাশ করছে আর কি। আমি এনদের কথা একটাই আর এন প্রকাশ করলে মূলত আর এর মান হচ্ছে 0 1 2 এগুলো। আচ্ছা তুমি এনদের লেখো আর দিয়ে লেখো, যেটা লেখো তুমি এখানে উপরে লিখবা যে নিউটন-রাফসন এর পদ্ধতিটি সূত্র হলো, নিউটন-রাফসন পদ্ধতির সূত্র হলো এক্স, এই সূত্র লেখা এরা মূলের আসন্ন মান নির্ণয়ের এই পদ্ধতি নিউটন-রাফসন বের করার ফর্মুলা এই পদ্ধতিটা পর্যায়ক্রমিক পদ্ধতিকে নিউটন-রাফসন পদ্ধতি বলা হয়। যে মূলের আসন্ন নির্ণয়ের এই পর্যায়ক্রমিক পদ্ধতিকে নিউটন-রাফসন পদ্ধতি বলা হয়, এটা লিখে দেবো, শেষ আর লেখা লাগবে না। আচ্ছা এখানে কিছু তথ্য লেখা আছে, আমি বলছিলাম যে বাইসেকশন মেথড দ্বিবিভক্তি পদ্ধতি যারা ক্লাস করছো এটা অনেক কাজে দিবে। তারপর অনেক কিছু তথ্য লেখা আছে, আমি অলরেডি আলোচনা করছি, তারপর আরেকবার একটু হালকা বলে দিই যে ফাংশন অফ এ এবং ফাংশন অফ ভি এই যে মানগুলো আমরা নেবো আর কি, এর মান বসিয়ে মানি নয়, মান সর্বদা বিপরীত চিহ্নের হবে। এই কথাটা বাইসেকশন মেথডে আমি খুব ভালোভাবে বারবার বলছি, অনেকে হয়তো বিরক্ত হয়েছে ক্লাস দেখে, তারপর আমি বারবার বলছি এই জন্যই, কারণ ওই বাইসেকশন মেথডের জন্য বা এই মেথডের জন্য এই বিষয়টা বোঝা খুবই জরুরি। এনে তারপর আমি একবার একটু আলোচনা করে দিই আবার আজকে, ফাংশন অফ এ ফাংশন অফ ভি এর মান ভিন্ন হবে আর কি। ফাংশন অফ এ এর জায়গায় কোনো একটা মান নিয়ে আমরা যে ফাংশনটা দেওয়া থাকবো আর কি, এবং বি একটা দুটা ভিন্ন মান নিয়ে আমরা ওই যেহেতু দুইটা ভিন্ন মান নিব তো দুইটা ভিন্ন মান হবে, আর দুইটা ভিন্ন মানের মধ্যে একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক হবে, এটাই। একটা ঋণাত্মক হইলে আর একটা ধনাত্মক হইতে হবে, পরিষ্কার বুঝছো মনে করি। মান সর্বদা বিপরীত চিহ্ন হবে, এই যে বিপরীত চিহ্ন হবে মানে কি, একটা ধনাত্মক হলে একটা ঋণাত্মক হইতে হবে, আর একটা ঋণাত্মক হলে একটা ধনাত্মক হইতে হবে। তার মানে পরিষ্কার বিপরীত চিহ্ন হবে মানে কি, একটা ঋণাত্মক হলে একটা ধনাত্মক হবে। আর ঋণাত্মক ধনাত্মক এই দেখো দুইটা, এই এফ অফ এ ফাংশন অফ এ আর ফাংশন অফ এ বি যখন আমরা গুণ করবো তার মধ্যে যে কোনো একটা মান ঋণাত্মক হইলে তো সেটা শূন্যের চেয়ে ছোট হবে, কারণ এই দুইটার মধ্যে যে কোনো একটা ঋণাত্মক হইলেই এই মানটা ঋণাত্মক হয়ে যাবে, তাই না? আমরা দেখো সাধারণত ফাংশন অফ এ ধরো আমি ধরো সুবিধাতে বোঝানোর জন্য যদি ফাংশন অফ এর মান যদি মনে করো কি নেই -3 নিলাম, আর ফাংশন অফ ভি এর মান যেহেতু খেয়াল করো, যেহেতু ফাংশন অফ এর মান ঋণাত্মক নিয়েছি আমরা, এটা কি শূন্যের ছোট না, ঋণাত্মক মান নিয়েছি, তার মানে অবশ্যই এখন ফাংশন অফ ভি এর মানটা ফাংশন অফ এর যে কোনো একটা মান বসাই, কোনো একটা ফাংশন দেওয়া থাকলে আর কি ফাংশনে বসাই, তাহলে -3 পাইছি না, তাহলে ফাংশন অফ ভি এটার ক্ষেত্রেও কি খেয়াল করছো
এটার ক্ষেত্রে কিন্তু ধনাত্মক মান আসতেই হবে। তাহলে এটা ধরো আমরা কি নিই, ধরো হচ্ছে আমাদের 5 নিলাম, 5, তাহলে শূন্যের চেয়ে বড়, তাহলে এটা ধনাত্মক মান বেশি, তাই না? তখন এই ফাংশন অফ এ আর ফাংশন অফ ভি গুণ কইরা এটা শূন্যের চেয়ে, গুণফলটা শূন্যের চেয়ে ছোটো হবে। হ্যাঁ, তার মানে ঋণাত্মক হইলে তো ছোটো হবে, তাই না? -3 বসাইলাম আর এটা 5 বসাইলাম, তাহলে কত, -3 × 5 = 15। তো এটা শূন্যের ছোটো না, অবশ্যই শূন্যের ছোটো। কিন্তু যদি উল্টা করতাম আমরা এটারই 3 আর 5 নিতাম ধনাত্মক, দুটো উভয় ধনাত্মক নিতাম, উভয় ধনাত্মক নিলে কী হইতো, এটা কিন্তু শূন্যের চেয়ে বড় হয়ে যেত, কারণ 3 × 5 = 15 হইতো, শূন্যের চেয়ে বড়। আবার যদি উভয় ঋণাত্মক নিতাম, -3 নিতাম ইন্টু -5 নিতাম, তাহলে এটা কিন্তু শূন্যের চেয়ে বড় যেত, কারণ মাইনাসে মাইনাসে কি যেত, প্লাস। আমরা সকলে জানি মাইনাস মাইনাসে প্লাস, আবার 3 × 5 = 15, এটাও কি শূন্যের চেয়ে বড়। তার মানে যে কোনো একটা ঋণাত্মক হইতে হবে, এই দুইটা থেকে, এই দুইটা মান থেকে যে কোনো একটা ঋণাত্মক হইতেই হবে। আশা করি তোমরা বুঝছো। মানে কোনো একটা ফাংশন দিলাম, আমি গত করছিলাম 22 মেথড, আমার কাছে আছে, আমি তোমার দেখাই। এই দেখো ফাংশন অফ এক্স, একটা ফাংশন ধরে নিচ্ছে, এই যে ওই একটা অঙ্ক করছিলাম 22 মেথডের, এর ক্ষেত্রে এই ফাংশন অফ এক্স, এই যে এক্স কিউবের জায়গা ফাংশন অফ এক্স এর মান 1 বসে -1 পাইছিলাম, ফাংশন অফ এক্স এর মান 2 বসে আমি 5 পাইছিলাম। এটা কিন্তু শূন্যের চেয়ে ছোট, আর এটা কিন্তু শূন্যের চেয়ে বড়, মানটা কিন্তু পাইছিলাম। দেখো এনে কিন্তু এক্স এর মান 1 বসছিলাম, তাহলে এটা কিন্তু এ, তার মানে ফাংশন অফ এ। আর এটা কিন্তু 2, তাহলে ফাংশন অফ ভি, মানে ভিন্ন একটা মান ধরছি, তাই না? ফাংশন অফ এ, ফাংশন অফ ভি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি বুঝতে সমস্যা হয় পজ করে দেখবা, তাহলে সব কিছু বুঝবা ইনশাআল্লাহ। ক্লাসটা অনেক লং হয়ে যেতেছে, দেখো শেষ করে দিই। মান সর্বদা বিরোধ চিহ্ন হবে, আশা করি বুঝতে পারছো। তারপর ফাংশন অফ এ, ফাংশন অফ বি এর গুণফল শূন্যের ছোট হবে, যে কোনো একটা ঋণাত্মক হইলে গুণ শূন্যের ছোট হয়ে যাবে। আর যেহেতু তোমরা আসতে পারো, আশা করি তুমি আমার কথা মানে বুঝতেছো। এফ প্রাইম অফ এক্স, তারপর এক্সের সাপেক্ষে ওই যে ফাংশনটা দেওয়া থাকবে, ওই ফাংশন, যেমন যে কোনো ফাংশন দেওয়া থাক, ওই ফাংশনটারই একবার এক্সের সাপেক্ষে অন্তরণ করতে হবে, অন্তরণ করে মান বের করে নিতে হবে। সূত্র ব্যবহার করে এক্স এন প্লাস, ওই সূত্র এক্স এন প্লাস এন এর মান বের করতে হবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আসন্ন মান পাবো। তারপর কি ফাংশন অফ এ এবং ফাংশন অফ ভি এর মাঝামাঝি মান ধরে এক্স নট বিবেচনা করতে হবে, এবং পর্যায়ক্রমে এক্স ওয়ানে যে এক্স2 মানগুলো নির্ণয় করে যেতে হবে। যে কয় দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে পারে, একটা প্রশ্ন করি আমরা, পরবর্তী ক্লাসে আমরা এই প্রশ্নটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আজকে ক্লাসে এমনি লং হয়ে গেছে অনেক। নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে 2x³ - 3x - 6 = 0 সমীকরণের 5 দশমিক স্থান পর্যন্ত ধনাত্মক মূল বের করো। আমরা কিন্তু বাইসেকশন মেথড, দ্বিবিভক্ত পদ্ধতিতে এটা অলরেডি আলোচনা করেছি, যে 5 দশমিক স্থান পর্যন্ত, ওইখানে কিন্তু আমরা 2 দশমিক স্থান পর্যন্ত মান বের করেছিলাম সর্বশেষ। 5 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে মানে কি, 5 দশমিক পর্যন্ত ধনাত্মক মূল বের করা মানে কি, 5 দশমিক পর্যন্ত মান একই হবে, দশমিকের মানগুলো কী হবে, একই, সেম মান আসবে। কীরকম, এটা আজকে আবার একটু বোঝাই, হালকা এটা আবার একটু বোঝাই, কীরকম মান আসবে, ধরো সেম মান আসবে। এদের মানে কি, ধরো যদি এফ অফ, মনে করো x2 এক্স এবার বের করতে করতে আমি x4 পর্যন্ত বের করে ফেলছি, তাহলে x4 এর মান যদি হয় 0.51232, 5 দশমিক 1 2 3 4 5, দশমিকের উপর 5 ঘর, তাই না? একই মান আসতে হবে। তাহলে x5 আসন্ন মান যে বের করবো আমরা, x1 x2 x3 x4 x5 এভাবে বের করতে করতে, তাহলে 0. এই যে x5 এর মানও কি হইতে হবে, 5123 আসতে হবে। মানে দেখছো দশমিকের পরে 5 দশমিক পর্যন্ত, মানে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত একই মানে, যে 51232, এটাও 51332। যদি এরকম আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বাস্তব মূল বা ধনাত্মক মূল আমরা পায়া ফেলছি। তো যতক্ষণ পর্যন্ত এরকম মান না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আসন্ন মান এভাবে x4 x5 x6 বের করেই যেতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আজকে আমি এই বিষয়ে কথা বলবো না, পরবর্তী ক্লাসে এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলে সুস্থ থাকো, সকলের জন্যই দোয়া রইল, যাতে ভালোভাবে তোমরা ক্লাস করে পরীক্ষা দিতে পারো। সকলে আমার জন্য দোয়া করো, যাতে পরবর্তীতে আরও ক্লাস দিতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।